গ্রিটিংস এভরিওয়ান। আজকে আমাদের সরলরেখা অধ্যায়ের 4 নম্বর ক্লাস। সো এই চ্যাপ্টারে আমরা রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে জানবো এবং বিভিন্ন ধরনের ম্যাথ করব। ওকে, সো প্রথমে আসি, রেখা বিভক্তকারী বিন্দু বলা মানে কি। ধরে নিলাম এটা একটা রেখা যেটা দুইটা বিন্দুর মাধ্যমে গঠিত। তাহলে এর ভেতরে আমি একটা বিন্দু সি দিতে পারি, অথবা এ বি এবি রেখাকে যদি আমি বহিস্থভাবে বর্ধিত করি তাহলে ওর বাইরে আমি সি চিন্তা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে সি বিন্দুটা এবিকে ভাগ করতেছে, আবার এই ক্ষেত্রে সি বিন্দুটা এবিকে বহিস্থভাবে ভাগ করতেছে। তাহলে রেখা বিভক্তকারী বিন্দু সাধারণত দুটা হতে পারে। একটা হচ্ছে যেমন এটার ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি অন্তবিভক্ত, এটাকে আমরা বলতে পারি বহিবিভক্ত। সো আমরা আসি, টপিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার করি। প্রথমে আমাদের ব্যাপারটা হচ্ছে অন্তবিভক্তকারী বিন্দু। অন্তবিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। ওকে, কীভাবে করব দেখি। আমরা সিম্পল দুইটা জিনিস চিন্তা করি। একটা হচ্ছে এ x1, y1, বি x2, y2 ধরে নিলাম তাদের মাঝখানে সি একটা বিন্দু যেটা হচ্ছে এক্স, ওয়াই। আমাকে প্রশ্নে ধরে নিলাম আমাকে এ আর বিটা দেওয়া থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি বিন্দু ভুজ বা সি বিন্দুর কোটি বের করতে হবে। সো কোটি বের করতে হলে এখানে আরেকটা ইনফরমেশন আমাকে দেওয়া হবে, সেটা হচ্ছে এই সি বিন্দুটি এ বিকে কত অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি যে সি বিন্দু এ বিকে m1:m2 অনুপাতে অন্তবিভক্ত করে। এখন আমরা যদি একটা জিনিস রেশিও নিই, অর্থাৎ এসি বাই বিসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে m1/m2। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে বিন্দুটা আমার এখানে বিভক্ত করতেছে ওইটা লব এবং হর মানে উপরে এবং নিচে দোনো জায়গায় কমন হিসেবে থাকতে হবে। আচ্ছা, এটা কেন বলতেছি, এটা যখন আমরা একটা এক্সাম্পল করব তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, তাহলে এখন আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া থাকলো, সি বিন্দুর ভুজ বের করতে হবে। তাহলে সি বিন্দুর ভুজ, তো সি বিন্দুর ভুজ বা এটাকে আমরা যদি এক্স চিন্তা করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অর্থাৎ এই পাশের m1 এর সাথে এই x2 গুণ, এই পাশের m2 এর সাথে এই x1টা গুণ, 1 এর সাথে 2, 2 এর সাথে 1, এভাবে হিসাব করতে হবে। আচ্ছা, এরপরে আসি, সরি এটা প্লাস হবে, দুইটাই প্লাস, উপরে নিচে দুইটাই হবে কি প্লাস। সি বিন্দুর ভুজ। একইভাবে আমরা সি বিন্দুর কোটি y সমান m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল করে ফেলি। বললাম 2,4 ও 6,3 বিন্দু দ্বারা গঠিত সরল রেখাকে একটি বিন্দু পি 1:2 অনুপাতে অন্তবিভক্ত করে। পি বিন্দু টি কত? সো আমরা দেখি। সো আমরা এখানের জন্য আমরা ছবি আঁকবো, ঠিক আছে, বাট অ্যাকচুয়াল প্লটিংটা দরকার নেই। অ্যাকচুয়াল প্লটিং বলতে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম, অ্যাকচুয়াল প্লটিং মানে হচ্ছে কি যে বিন্দুগুলোকে সঠিকভাবে তাদের সঠিক চতুর্ভাগে বসানো। সো এখানে এটা দরকার নেই, আমরা জাস্ট একটা অ্যাজাম্পশন করে নিলেই হচ্ছে। সেটা হচ্ছে আমাদের এটা ধরে নিলাম 2,4 আর এটা হচ্ছে 6,3, মাঝখানে একটা বিন্দু ধরে নিলাম সেটা হচ্ছে পি x, y এবং এদের অনুপাত হচ্ছে 1:2। আচ্ছা, সো এই ক্ষেত্রে এটা আমরা ধরে দিয়ে করলাম। এই ক্ষেত্রে তাহলে আমরা যদি বলি যে পি বিন্দুর ভুজ
বা এক্স সমান, এটা হচ্ছে আমাদের M1, এটা হচ্ছে আমাদের M2। তাহলে 1-এর সাথে 6-এর গুণ প্লাস 2-এর সাথে 2-এর গুণ ডিভাইডেড বাই 1 প্লাস 2, তাহলে 6 আর 4 অর্থাৎ 10, 10/3। একইভাবে পি বিন্দুর কোটি সমান y, একইভাবে 1-এর সাথে 3-এর গুণ, 2-এর সাথে 4-এর গুণ, 1 প্লাস 2, 4 দুগুণে 8, 8 3-এ 11, 11/3। তাহলে আমরা বলতে পারি আমাদের পি এক্স কমা ওয়াই ইকুইভ্যালেন্ট টু 10/3, 11/3। এটাই হচ্ছে আমাদের এখানে আনসার, খুব ইজি। আচ্ছা, এটা গেল হচ্ছে অন্তবিভক্তকারী বিন্দু। যদিও পরীক্ষায় এতটা ইজি প্রশ্ন করবে না, কিভাবে প্রশ্ন করতে পারে সেটা সম্পর্কে আমরা বলবো। আগে আমরা বেসিকটা একটু বলে ফেলি। টাইপ বা 2 নাম্বার যেটা বহিবিভক্তকারী, বহিবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। সো বহিবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক জিনিসটা কেমন? ধরে নিই এ x1, y1, বি x2, y2, এরপরে হচ্ছে সি এক্স, ওয়াই। এই ক্ষেত্রে সি বিন্দু এ বিকে M1:M2 অনুপাতে বিভক্ত করতেছে। কেমনে সেটা একটু দেখাই। অর্থাৎ AC বাই BC হচ্ছে M1/M2, এটা হচ্ছে বহিবিভক্ত। তাহলে আমরা বলতে পারি যে সি বিন্দু এ বিকে M1:M2 অনুপাতে বহিবিভক্ত করে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে টোটাল এসি সমান হচ্ছে আমাদের এখানে M1, আমাদের বাইরে পর্যন্ত যেটা যাচ্ছে সেটা হচ্ছে M1। এটা আমরা এখান থেকে দেখলেই জিনিসটা আমরা বুঝে যাব। সো এই ক্ষেত্রে দেখতে পারতেছি যে বিন্দুটা বিভক্ত করতেছে ওই বিন্দুটা কিন্তু উপরে এবং নিচে থাকবে। ওকে, তাহলে এখন আসি আমরা, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সি বিন্দুর ভুজ বের করতে যাই, তাহলে ভুজ এক সমান আসবে হচ্ছে M1x2 মাইনাস M2x1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। আবার সি বিন্দুর কোটি সমান হচ্ছে y, এটা আসবে M1y2 মাইনাস M2y1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। অর্থাৎ সেম ফর্মুলা, জাস্ট এখানে বহিবিভক্ত ক্ষেত্রে মাইনাস আসবে। সাপোজ ফর এক্সাম্পল হিসেবে আমি যদি একটা ম্যাথ করাই, ধরলাম 1,1 ও 4,4 বিন্দুর গামী রেখাকে ধরে নিলাম কিউ বিন্দু 2:3 অনুপাতে বহিবিভক্ত করে। কিউ বিন্দুটি কত? তাহলে আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি এঁকে ফেলি 1,1, 4,4, আর এটা কিউ বিন্দু এখানে এ বি, অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে আমি হিসাব করি, প্রথমে হিসাব করব কিভাবে। তাহলে আমরা জাস্ট কিউ বিন্দুর ভুজ এক্স সমান দাঁড়াবে হচ্ছে 3x1 প্লাস 2x4, 2 প্লাস 3, উল্টা গুণ করতে হবে 2-এর সাথে 1-এর, M1-এর সাথে x2-এর, M2-এর সাথে x1-এর। আচ্ছা, তাহলে 3 আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, 11, 11/5। আর কিউ বিন্দুর কোটি y সমান হচ্ছে প্রথমে আসবে যে 3x1 প্লাস এটাও 2x4, 2 প্লাস 3, যেহেতু আমি এখানে দুটোটা সেম ভ্যালু দিয়ে দিয়েছি 1144, তাই দুইটার জন্য সেম আসতেছে, তার মানে 11/5 সেম আসতেছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের তাহলে কিউ বিন্দু, অর্থাৎ কিউ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 11/5, 11/5। হরেক রকমের আনসার হতে পারে, এটা হচ্ছে আমাদের বিন্দুদ্বয়ের উপর ডিপেন্ড করতেছে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝালাম। ওকে, এখন আসি আমাদের
অন্তবিভক্ত বহির্বিভক্ত গেল। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে মধ্যবিন্দু। তো মনে রাখেন মধ্যবিন্দুটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে অন্তবিভক্তকারী বিন্দু, অন্তবিভক্তকারী বিন্দুর বিশেষ রূপ। জিনিসটা কেমন আমরা একটু দেখি। ধরলাম এ x1, y1, বি x2, y2, সি ঠিক মাঝখানে আছে, এই জন্য এটাকে মধ্যবিন্দু বলতেছে, আর আমরা তো জানি M1। তো মধ্যবিন্দু শর্ত দুইটা। মধ্যবিন্দু হতে হলে এটা অবশ্যই একটা অন্তবিভক্তকারী হতে হবে, অন্তর্বিভক্তকারী। আর আরেকটা শর্ত হচ্ছে অনুপাতদ্বয় সমান হবে, M1 = M2। আমি এখানে লিখে দিচ্ছি এই M1 হচ্ছে অনুপাতদ্বয় সমান। ওকে, তাহলে আমরা এখন যদি সি বিন্দুর ভুজ x চিন্তা করি, তাহলে ফর্মুলা দাঁড়াবে M1 x2 প্লাস M2 x1 M1 প্লাস M2। এখন আমরা জানি যে যদি আমরা M1 = M2 তো আমাদেরকে আগে বলা হয়ে গেছে, তাহলে যদি আমরা বসাই দিই তাহলে M1 কমন নিয়ে ফেললে x1 প্লাস x2, নিচে থাকবে 2M1, M1 চলে যাবে, তাহলে আমাদের এখানে জিনিসটা কি হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কিসে মধ্যবিন্দুর ভুজ বের করলাম। একইভাবে সি বিন্দুর কোটি y সেমভাবে আমরা বের করতে পারি M1 y2 প্লাস M2 y1 M1 প্লাস M2, এবং আমরা জানি M1 কমন নিয়ে ফেললে y1 প্লাস y2, আর এখানে 2M1, M1 চলে যাবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং আমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করতে পারি কিভাবে, মধ্যবিন্দুর ইয়াটা হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ভুজ দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। ফর এক্সাম্পল আমরা একটা সহজ একটা সিস্টেম বলে ফেলি, 1, 2 ও 3, -4 বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু কত, সো তাহলে আমরা বলতে পারি, যদি চিন্তা করি 1, 2, 3, তাহলে আমাদের মধ্যবিন্দু সি, তাহলে সি এর ভুজ দাঁড়াবে হচ্ছে 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে 2। আবার কোটি, মধ্যবিন্দুর কোটি, সেটা দাঁড়াবে হচ্ছে 2 - 4 ডিভাইডেড বাই 2, 2 থেকে -4 গেলে -2, তার মানে -1। এখানে মাইনাসটা কেন আসছে, এটা হচ্ছে আমাদের এখানে স্থানাঙ্কতে মাইনাস আছে দেখে ক্রমজোর ইয়াতে, আদারওয়াইজ ফর্মুলা অনুসারে আমরা জানি হচ্ছে কি কোটি দ্বয়ের যোগফল বা ভুজ দ্বয়ের যোগফল। ওকে, তাহলে আমরা বলতে পারি যে মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2, -1। ওকে, এখন আসি আমাদের প্রশ্নকে এত সোজা করবে, প্রশ্ন আসলে এত সোজা করবে না বা এত কঠিনও করবে না আবার, বাট এখানে একটু ট্রিকি প্রশ্ন করবে। সেটা কীরকম একটু দেখাই, আমি একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি বললাম 1, 2 ও অপর একটি বিন্দুর মধ্যবিন্দু দিয়ে দিছে, একটি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে 4, -4, তাহলে অপর বিন্দুটি কত। দেখেন আমাদের এবার যেটা করছে মধ্যবিন্দু বের করতে বলে না, কিন্তু মধ্যবিন্দু দিয়ে দিছে, কিন্তু অপর বিন্দুটা বের করতে হবে। সো কোনো সমস্যা নেই, তাহলে আমরা ধরি অপর বিন্দুটি হলো x, y। তাহলে আমি যদি এখানে চিন্তা করি সাপোজ, এবং এটাকে ধরলাম বি, এ হচ্ছে আমাদের এখানে 1, 2,
বি হচ্ছে আমাদের এখানে এক্স কমা ওয়াই, আর সি মধ্যবিন্দু আমাকে দিয়ে দিছে। তাহলে আমরা কিন্তু ফর্মুলা হিসেবে জানি যে সি বিন্দুর ভুজ বলা মানে কি 1 + এখানকার এক্স ডিভাইডেড বাই 2, কিন্তু আমাকে আবার প্রশ্নে সি বিন্দুর ভুজ দিয়ে দিছে, সেটা হচ্ছে কত 4। তাহলে 1 + x/2, তাহলে এখানে হচ্ছে 8, 8 থেকে 1 গেলে 7, তাহলে x7। একইভাবে আমি যদি চিন্তা করি যে সি বিন্দুর কোটি, আমরা জানি কোটি মানেই হচ্ছে বা মধ্যবিন্দুর কোটি হচ্ছে 2 কোটি যোগফল, তাহলে 2 + y ডিভাইডেড বাই 2। আবার সি বিন্দুর কোটি দিয়ে দিছে -4, তাহলে 2 + y ডিভাইডেড বাই 2, তাহলে আমি হিসাব করতে পারি -8, -8 থেকে -2 হলে তাহলে হচ্ছে -10 ইজ ইকুয়াল টু হচ্ছে y, সুতরাং y সমান হচ্ছে -10। তাহলে আমরা বলতে পারি অপর বিন্দুটি হচ্ছে আমাদের 7, -10, অর্থাৎ সরাসরি মধ্যবিন্দু না বলে আমাকে মধ্যবিন্দুটা দিয়ে অপর কোনো একটা বিন্দু বের করতে দিতে পারে। ওকে, এই রিলেটেড এবার আমরা আরেকটা ম্যাথ করব। সেটা হচ্ছে আমরা তো প্রথমে অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করেছি। এখন আমরা কি করব হচ্ছে ধরেন আমি এক টাইপটা লিখে দিই। টাইপটা হচ্ছে এরকম, টাইপ অন্ত অথবা বহি বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক প্রদত্ত, কিন্তু অপর বিন্দু নির্ণয় করতে হবে। অপর বিন্দু নির্ণয়। সো আমরা ডাইরেক্টলি এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু বুঝাই। সাপোজ আমাকে বললো হচ্ছে 1, -1 ও অপর একটি বিন্দুর সংযোগ রেখাকে পি, এটাকে বললাম পি 4,4 বিন্দুটি 1:2 অনুপাতে অন্তবিভক্ত করে। অপর বিন্দুটি কত? অর্থাৎ এখানেও সেম, আমাকে অন্তবিভক্তকারী বিন্দুটি দেওয়া আছে, আমাকে কি করতে হবে? অপর বিন্দুটি বের করতে হবে। তাহলে সাপোজ আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে 1, -1, এখানে 1:2, এটা হচ্ছে বি, আমি জানি না x, y, আর সি বিন্দুটা দিয়ে দিছে 4,4। তাহলে আমরা জানি অন্তবিভক্তকারী ফর্মুলা থেকে সি বিন্দুর ভুজ x সমান, আমরা জানি হচ্ছে, বা সি বিন্দুর ভুজ x না লিখে কনফিউজড হয়ে যেতে পারেন। সো সি বিন্দুর ভুজ সমান আমরা জানি m1 x2, তাহলে 1 × x + 2 × 1 ডিভাইডেড বাই 1 + 2, কিন্তু প্রশ্নে সি বিন্দুর ভুজ প্রদত্ত, সেটা হচ্ছে 4। তাহলে এদিকে হচ্ছে 3x + 2, তাহলে 4 3 কত হয়? 12, 12 থেকে 2 গেলে তাহলে x এর ভ্যালু হচ্ছে 10। আবার আসি আমাদের সি বিন্দুর কোটি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এর সাথে y এর গুণ প্লাস 2 এর সাথে -1 এর গুণ ডিভাইডেড বাই 1 + 2। তাহলে এখানে যদি হিসাব করি সি বিন্দুর কোটি প্রদত্ত, সেটা হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 3y - 2, 4 3 12, 12 2 14, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে সুতরাং আমাদের অপর বিন্দুটি তাহলে বের হয়ে গেল। অপর বিন্দু বি হচ্ছে আমাদের বি x, y ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 10, 14। এটাই হচ্ছে কি আমাদের আনসার। এখন সেমভাবে তাহলে আমাকে যদি বহিবিভক্তকারীর জন্য বলে, তাহলে আমি লিখে দিচ্ছি সেম ফর বহিবিভক্তকারী বিন্দুর জন্য আমি লিখে দিলাম, অর্থাৎ সেম একদম হুবহু। ওকে, এরপর আসি টাইপ। টাইপ হচ্ছে
অনুপাত নির্ণয়। এটা কেমন? আমাকে কি করলো, ফর এক্সাম্পল হিসেবে আমি প্রশ্নগুলো দিব। এক্সাম্পল হিসেবে আমি বলি 2,1 ও 4,-4 বিন্দুদ্বয়ের, আচ্ছা আমরা একটা কাজ করি, উদাহরণটা পরে দিয়ে আগে আরেকটা জিনিস বুঝাই। সাপোজ আমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, এ x1, y1, b x2, y2, ইভেনচুয়ালি আমাকে সি বিন্দুটাও দিয়ে দিছে x, y, কিন্তু আমাকে এই অনুপাত দুইটা দেয় নাই। তাহলে আমি কি করব এই ধরনের অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে ধরি অনুপাত হবে আমাদের k:1। কে এর জায়গায় আপনি p:1 ধরতে পারেন, l:1 ধরতে পারেন, আপনার ইচ্ছা z:1 ধরতে পারেন। আমি k:1 ধরলাম অ্যাকর্ডিং টু দ্য বুক। ওকে, k:1 কেন স্পেসিফিকলি ধরছেন? তাহলে কি স্যার সবসময় একটা রেশিও কি সবসময় 1 হবে? ব্যাপারটা এমন না। আমরা একটা এক্সাম্পল করব, তখন বুঝতে পারবেন। এখন আমরা যদি চিন্তা করি, তাহলে দেখুন তো আপনাকে কিন্তু কি সি বিন্দুর ভুজ কিন্তু দেওয়া আছে, যে সি বিন্দুর ভুজ সমান আমরা জানি, যদি এটাকে আমরা কে আর 1 ধরি, তাহলে k(x2 + 1x1) ডিভাইডেড বাই k+1। তাহলে এদিকে আবার সি বিন্দুর কোটি সমান দাঁড়াবে হচ্ছে ky2 + 1 × y1 ডিভাইডেড বাই k+1। দেখেন আপনাকে সি বিন্দুর ভুজও দিয়ে দিছে, সি বিন্দুর কোটিও দিয়ে দিছে। তাহলে আপনি এখানে আবার x1 x2 ভ্যালুও আপনি জানেন। তাহলে এখান থেকে আমি চাইলে কি করতে পারবেন, কে এর ভ্যালুটা বের করতে পারবেন। সো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, হয়তো বুঝতে কষ্ট হতে পারে। সো আমি একটা এক্সাম্পল দিলে এখন ক্লিয়ার হয়ে যাবে। তো জিনিসটা দেখি, এক্সাম্পল 1,2 ও 4,-4 বিন্দুগামী রেখাকে 2, -2 না 2, না দিই তাহলে একটু ঝামেলা হতে পারে, 3, -3 বিন্দু কত অনুপাতে অন্তবিভক্ত করে। সো আমরা সলিউশনটা দেখি। তাহলে আমাকে সব কিছু দেওয়া আছে, 1,2 দিয়ে দিছে, আমাকে 4, -4 দিয়ে দিছে, ইভেনচুয়ালি রেখা বিভক্তকারী বিন্দু 3, -3। তাহলে অনুপাত k:1 ধরে নিলাম, এটা কে, এটা 1। তাহলে আমি বলতে পারি যে 3 = 3 মানে কে, ওই যে রেখা বিভক্তকারী বিন্দু, যেহেতু এটা অন্তবিভক্ত, ছবি দেখে বুঝতেছি আমরা, তো সেক্ষেত্রে আমরা সি বিন্দুর ভুজ সমান আমরা কি লিখতে পারি, k × 4 + 1 × 1 ডিভাইডেড বাই k+1। তাহলে আমরা যদি এই পাশে পাঠাই 3k + 3, 4k + 1, তাহলে এখান থেকে -2, আর এখানে হচ্ছে -k সমান -2, সুতরাং k = 2। তাহলে হয়ে গেছে। তাহলে আমাদের এখানে k এর ভ্যালু যদি 2 আসে, জাস্ট k এর জায়গায় এখানে বসাই দেন। তাহলে সুতরাং k:1 বলা মানে হচ্ছে 2:1, এটাই হচ্ছে আমার এখানে আনসার। এখন প্রশ্ন হচ্ছে, অনেক অঙ্কে আমি তো প্রশ্ন মেড আপ করে রাখিনি, আমি আমার এখনই বর্তমানে দিয়ে যাচ্ছি এক্সাম্পলগুলো। সো প্রশ্ন হচ্ছে, ইফ কখনো যদি কে সমান যদি এরকম আসে 3/2 আসছে, তখন কি করবো স্যার? কিছুই করতে হচ্ছে না, তখন k:1 তো এটার জায়গায় আপনি কে জায়গায় কি বসাবেন, 3:2:1। তাহলে আপনি তো জানেন রেশিওকে কী করতে হবে, তাহলে এটাকে আমরা ইজিলি 3:2 লিখতে পারি। তাহলে 1টা চলে গেল না? অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে আপনার কে এর ভ্যালু কেমন আসতেছে। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে পূর্ণ সংখ্যা /1 আসবে, কিন্তু যদি ভগ্নাংশ আসে তাহলে 1টা চলে যাচ্ছে। সো 1টা কোনো ম্যান্ডেটরি বা সবসময় যে থাকবে এমন কোনো কিছু না। কনফিউজ হওয়ার জন্য আমি বলে দিলাম। ওকে, এরপর আসি আমাদের টাইপ। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টাইপ। টাইপটা হচ্ছে সমান ভাগে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক।
সমানভাবে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। বি কেয়ারফুল, এটাতে একটু সমান ভাগে বিভক্তকারী মানে কি সেটা একটু আমাদের দেখতে হবে। ধরে নিলাম একটা রেখা এ বি, এ হচ্ছে x1, y1, বি হচ্ছে x2, y2। এই এ বি বিন্দুকে যদি আমি চাই যে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে, দুই ভাগে বিভক্ত করতে হলে মাঝখানে একটা বিন্দু হলে এনাফ। যদি আমার এই এ বি রেখাকে সমান তিন ভাগে বলে তাহলে কয়টা বিন্দু দরকার? একটা, দুইটা। এমন না যে তিন ভাগে বললে তিনটা বিন্দুই দরকার। এ বি তো প্রশ্নে আগেই দেওয়া আছে, এ বি নিয়ে আমাদের চিন্তা নাই। এ বি এর মাঝখানে কয়টা বিন্দু লাগবে সেটা হচ্ছে আমাদের চিন্তা করার ব্যাপার। তাহলে এ বি রেখাকে তিন ভাগে বিভক্ত করার জন্য দুইটা বিন্দুর দরকার, সহজ কথায়। যদি আমাকে বলে এ বি রেখাকে চার ভাগে বিভক্ত করার জন্য, সমান চার ভাগ, সমান 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 আছে কিন্তু, তাহলে সেক্ষেত্রে তিনটা বিন্দু, 1, 2, 3। তাহলে দেখেন তো চারটা বিভক্ত হয়েছে কিনা, একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যতটা ভাগ বলতেছে তার থেকে এক কম বিন্দু লাগবে। তাহলে আমি জিনিসটা বলে দিচ্ছি পরে হিসেবে, একটা নোট হিসেবে বলে দিচ্ছি। n সংখ্যক সমান বিভক্ত অংশের জন্য n-1 সংখ্যক বিন্দুর প্রয়োজন। এটা একটু মাথায় রাখতে হবে, বিন্দুর প্রয়োজন। এখন আমরা আসি এবার প্রশ্নগুলা কিভাবে আসে। সো ডাইরেক্টলি আমরা এক্সাম্পল করি। এক্সাম্পলটা হচ্ছে আমাকে বলল 1,1 ও 6,-6 বিন্দুগামী রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক গুলো হবে কারণ প্লুরাল ফর্ম। আচ্ছা, যেমন আমি যদি চিন্তা করি এটা হচ্ছে 1,1, এটা হচ্ছে 6,-6, তাহলে সমত্রিখণ্ডক হওয়ার জন্য কয়টা বিন্দু দরকার? একটা, দুইটা। তাহলে একটা ধরলাম পি, একটা হচ্ছে কিউ। এইবার এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, আপনাকে কিন্তু এখানে রেশিওটা বলে দেয় নাই, তাহলে আমরা বিভক্তকারী কেমন বলতে পারি? অবভিয়াসলি এগুলোও কিন্তু অন্তবিভক্তের অন্তর্গত। তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা রেশিও কত হবে? একদম সহজ, প্রত্যেকটা কিন্তু এখানে সমান, প্রত্যেকটা অংশ কিন্তু এখানে সমান। তাহলে আপনি যদি এটা হচ্ছে বি, আপনি যদি পি থেকে স্টার্ট করেন, বলেন তো দেখি পি বিন্দু এ বিকে 1:2 অনুপাতে অন্তবিভক্ত করে না? 2 অনুপাতে অন্তবিভক্ত করে, কারণ পি এর এই সাইডে আছে একটা অংশ আর এই সাইডে আছে কয়টা? দুইটা অংশ। এভাবে আমরা জিনিসটা চিন্তা করব। ঠিক আছে, তাহলে পি বিন্দুর জন্য রেশিও পেলাম 1:2, তো হয়ে গেছে। তাহলে পি বিন্দুর ভুজ ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। তাহলে পি বিন্দুর ভুজ 1:6 প্লাস 2:1 ডিভাইডেড বাই 1 + 2 কত আসে? 6×2 8, 8/3। একইভাবে পি বিন্দুর কোটি সমান আমাদের কি আসবে? 1:-6 প্লাস 2:1 ডিভাইডেড বাই 1 + 2, তাহলে এদিকে হচ্ছে -4/3। শেষ, চলে আসছে। একইভাবে আমাকে যদি বলে কিউ বিন্দু, খেয়াল করে দেখেন আপনি কিন্তু আবার কিউ বিন্দুর জন্য ডান দিকে শুরু করতে পারবেন না, আপনি যেহেতু বাম দিক থেকে যাওয়া শুরু করছেন। তাহলে খেয়াল করে দেখেন কিউ বিন্দুটা এবার এ বিকে কীভাবে অনুপাতে বিভক্ত করছে। তাহলে কিউ বিন্দু এ বিকে দেখেন তো, কিউ বিন্দুর এই সাইডে আছে দুইটা অংশ, এই সাইডে আছে একটা অংশ। তাহলে কিউ বিন্দু এ বিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখানে মূল কাজ হচ্ছে অনুপাতটা বোঝা।
আপনি যদি বলেন যে না আমি কিউবের জন্য ডান দিকে যাব, তাহলে সেক্ষেত্রে তো 1:2 হবে। তাহলে 1:2 তো আপনি একবার ইউজ করে ফেলছেন, দ্বিতীয়বার তো আর ইউজ করতে পারবেন না। আর যদি ইউজ করেনও তাহলে তো আপনার পি আর কিউ বিন্দুর ভুজ তো সেম হয়ে যাবে, সহজ কথা। ওকে, তাহলে দেখেন, তাহলে 2:1 অনুপাত, তারপর এখান থেকে আমরা কি করতে পারবো, কিউ বিন্দুর ভুজ আর কোটিগুলো বের করে ফেলতে পারবো। এবার আসি, আমি এগুলো আর দেখাবো না, এখন আমি আর একটা সিম্পল বললাম হচ্ছে সাপোজ 1,1 ও যেটা দিছিলাম 6,-6 বিন্দুগামী রেখাকে সমান 5 ভাগে বিভক্তকারী বিন্দুর 5 ভাগে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক গুলো কত। সো আমি দেখি এখানে এটা করাচ্ছি হচ্ছে আমি আপনাদের জাস্ট অনুপাতে যদি কনফিউশন থাকে ওগুলো দূর করার জন্য। এ হচ্ছে 1,1, বি 6,-6, 5 ভাগে বিভক্তের জন্য কয়টা বিন্দু লাগবে, 5। তাহলে আমরা জানি n-1, তাহলে 4টা বিন্দু লাগবে। তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে 5 ভাগে বিভক্ত হয়ে গেছে। ধরে নিলাম এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। এবার আপনাকে জাস্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অনুপাতটা পেয়ে গেলে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে স্থানাঙ্ক বের করতে পারবেন। তাহলে আমি যদি বলি পি বিন্দু এ বিকে কত অনুপাতে বিভক্ত করে, পি বিন্দুর এই সাইডে আছে 1, এই সাইডে কয়টা অংশ, 4টা, তাহলে 1:4 অনুপাতে বিভক্ত করে, 4 অনুপাতে অন্তবিভক্ত করে। ওকে, তাহলে আমরা এখান থেকে তাহলে কি পি বিন্দুটা বের করতে পারবো। একইভাবে এবার আসি আমাদের কিউ বিন্দু এবিকে কত অনুপাতে বিভক্ত করে, দেখে চিন্তা করে বলেন। কিউ বিন্দু এদিকে হচ্ছে কত 2, এদিকে হচ্ছে কত 3, তাহলে কিউ বিন্দু এবিকে 2:3 অনুপাতে অন্তবিভক্ত, এই অনুপাত দিয়ে কিউটা বের করতে পারবো। একইভাবে আর বিন্দু এবিকে কত অনুপাতে বিভক্ত করে, আর বিন্দু এবিকে যদি চিন্তা করি তাহলে দেখেন বাড়বে, অর্থাৎ 2 এর জায়গায় 3:2 অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে এইভাবে আর বিন্দু বের করব। এস বিন্দু, তাহলে এস বিন্দু এবিকে 4:1 অনুপাতে অন্তবিভক্ত করে। একটা জিনিস খেয়াল করেন, এখানে কি একটা মজার খেলাটা হচ্ছে 1:4 রেশিও এক এক করে বামটা বাড়তেছে, ডানটা এক এক করে কমতেছে। সো এখানে একটা জিনিস মনে রাখবেন, সবসময় রেশিও দুইটার যোগফল যেন সবসময় আমার খণ্ড সংখ্যার সমান হয়। যেমন 1 আর 4 যোগ করলে কত 5, আমি রেখাটাকে কয় ভাগে বিভক্ত করতেছি 5, 2:3 রেখাটাকে কয় ভাগে বিভক্ত করতেছি 5, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলেও 5, 4 আর 1 যোগ করলেও 5। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে পি বিন্দু অর্থাৎ প্রথম বিন্দু আর শেষ বিন্দুর অনুপাত সবসময় উল্টা হবে, অর্থাৎ প্রথমটা যদি 1:4 হয় পরেরটা 4:1 হবে। এটা যদি পরীক্ষার হলে না হয় তার মানে বুঝতে হবে যে আপনার অঙ্ক আপনি কোনো জায়গায় একটা ভুল করে আসছেন, অনুপাতে আপনি ভুল করে আসছেন। ওকে, এটা আমি সিম্পলি বলে দিলাম। আচ্ছা, এরপরে আসি একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। এটা হচ্ছে এ ও বি বিন্দু স্থানাঙ্ক -2,4 ও 4,-5। এরপর বললো হচ্ছে এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপ বর্ধিত করা হলো যাতে এ বি = 3BC হয় এবং সি বিন্দুটি কত। খেয়াল করেন, আমি আবার একটু ছবিটা আঁকি। ধরেন এটা হচ্ছে এ -2,4, এটা হচ্ছে বি 4,-5। সি বিন্দু এমনভাবে বর্ধিত করছি যেন সি বিন্দুটি এবিকে AB 3BC অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, তাহলে সি বিন্দুটা ধরে নিলাম x,y। কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, আমাকে যে অনুপাতটা দিছে, হ্যাঁ ওরা মুখে বলছে একবার সিকে বর্ধিত করলে,
মানে বর্ধিতাংশ, তাহলে আমরা ছবি অনুসারে বুঝতে পারতেছি যে সিটা বহি বিভক্তকারী বিন্দু। কিন্তু আমরা কিভাবে করতেছি সেটা একটু দেখেন। আমরা কি করলাম, অনুপাত যেটা আছে AB ইজ ইকুয়াল টু 3BC, AB ডিভাইডেড বাই BC ইজ ইকুয়াল টু 3/1 লেখা যায়। দেখেন তো, আমি একটু আগে বলছিলাম শুরুতে যে রেশিও করার সময় যে বিন্দুটি উপরে এবং নিচে থাকবে সেটা হচ্ছে কি বিভক্তকারী বিন্দু। এখন আমাকে ছবি থেকে দেখতে হবে এই বি বিন্দুটা ভেতরে আছে নাকি বাইরে আছে। তাহলে বি বিন্দুটা ভেতরে আছে। এবার আমরা যে কাজটা করব, তাহলে আমরা বলতে পারি, এভাবে বলি জিনিসটাকে, বি বিন্দু এ সি কে, অর্থাৎ আমরা এখন সিটাকে বের করব কিভাবে দেখেন, এসিকে বি বিন্দু এসিকে 3:1 অনুপাতে অন্তবিভক্তকারী। মানে আমরা এখন বহিবিভক্তকারী সিকে নিয়ে চিন্তা করতেছি না, আমরা এখন কি করব, বিকে ইউজ করে সিকে বের করব। সহজ কথায় আমরা একটা এক্সাম্পল করে আসছি। যদি আমাকে কি করা হয়, অন্তবিভক্তকারী বিন্দু দেওয়া থাকে এবং অপর একটি বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু অপর পাশের যে বিন্দুটি সেটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে দেখি আমরা এখান থেকে, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1। তাহলে আমরা এখন হিসাব করি, 4 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু -2 ডিভাইডেড বাই 3 প্লাস 1। স্যার এখানে 4 কেন দিচ্ছেন? ওই যে বি বিন্দুটাকে আমি অন্তবিভক্তকারী ধরতেছি। তাহলে আমরা জানি যে অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, মানে অন্তবিভক্তকারী বিন্দুর ভুজ সমান হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে 4, 3x - 2 আর এখানে হচ্ছে 4। তাহলে সুতরাং আমরা যদি হিসাব করি 4 4 16, 16 আর 2 18, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 6। একইভাবে আমরা যদি আবার কোটির জন্য চিন্তা করি, তাহলে -5 ইজ ইকুয়াল টু হচ্ছে, এদিকে হচ্ছে 3 প্লাস 1, 3 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু 4। তাহলে এদিকে হচ্ছে -20 আর এখানে 3y প্লাস 4, তাহলে -24, তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -8। তাহলে দেখেন তো, বিকে ইউজ করে আমরা সিকে বের করছি। খুব মজার ব্যাপার না? কিন্তু প্রশ্নটা দেখলে সবাই কনফিউজ হয়ে যাবে, বর্ধিত করে বলছে, তার মানে ওরা সবাই যে কাজটা করে, মানে এটা আসলে ভুল করে ফেলে সবাই। সেটা হচ্ছে বর্ধিত করে বলে, তো চিন্তা করে যে আমাকে মনে হয় এই রেশিও যেটা দিছে এটা মনে হয় আমাকে বহিবিভক্তকারী বিন্দুরই রেশিও দিছে। না, খেয়াল করে দেখলে দেখতেছি কি, এটা আমাকে দিছে কি, এই বিটা ভেতরে আছে, তার মানে এটা হচ্ছে অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বা রেশিও। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আমাদের সি এক্স কমা ওয়াই এটা হচ্ছে আমাদের কত, 6, -8। এটা এইভাবে করে, এভাবে করলে ইজি হয় জিনিসটা। আমি এই জন্যই কিন্তু আপনাদেরকে শুরুতে একটা ম্যাথ করিয়ে দিয়েছিলাম। তো এরকম আরও একটা প্রশ্ন আছে যে যেখানে এমনভাবে বর্ধিত করে যেন AB ইজ ইকুয়াল টু 2BC হয়, সেম ক্যাটাগরির কোয়েশ্চেন, ওইটাও আপনারা করে ফেলবেন। সো এইটুকু পর্যন্ত আমাদের বিভক্তকারী বিন্দু দিয়ে কি কি করা যেতে পারে ম্যাক্সিমাম সব কিছু বলা হয়ে গেছে। ঠিক আছে? সো ক্লাসগুলো ভালোভাবে করবেন, প্রত্যেকটা অঙ্ক খাতায় নোট করবেন, সুন্দর করে একটা লেকচার শিট বানাবেন, দেখবেন পরীক্ষার আগে এমনিতেই এগুলো চোখ বুলিয়ে গেলে এমনিতেই সিকিউ করতে পারবেন। আর এতটুকুই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।